আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাসির। বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমাদানের শেষ দিন আজ। সকাল থেকে দলীয় ফর্ম নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে বিএনপির দলীয় কার্যালয়ে ভিড় করছেন মনোনয়ন প্রত্যাশীরা। এতে নয়াপল্টন এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। এবার প্রতিটি ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে ২,০০০ টাকা, জামানত ফি ধরা হয়েছে ৫০,০০০ টাকা। ত্রয়োদশ সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট পাবে ৩৬টি আসন। এর বিপরীতে গত ২ দিনে ১,০২৫টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টন কার্যালয়ে রয়েছে সহকর্মী হাসান মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসান, সংরক্ষিত মহিলা আসনে আজকে কতজন প্রার্থী মনোনয়ন নিয়েছেন, সেই সাথে প্রার্থীরা কি বলছেন, সেখানকার অবস্থা আমাদের জানাবেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা সকাল থেকে দেখেছি এখানে দেশের বিভিন্ন এলাকা থেকে বিএনপির মহিলা নেত্রী যারা রয়েছেন সংরক্ষিত মহিলা আসনে ৫০টি আসনের মধ্যে ৩৬টি আসন কিন্তু বিএনপি নেতৃত্বাধীন জোট তারা পাবে। সকালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত ১,০৭২টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে আর জমা পড়েছে ৩০০টি। আমরা দেখেছি বিএনপির এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নেত্রীরা তাদের সমর্থকদের সাথে নিয়ে এসেছেন। তারা বলছেন যে তারা দীর্ঘদিন দলের সাথে রয়েছেন, বিভিন্ন ত্যাগ তারা স্বীকার করেছেন, জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন। অন্যদিকে বিএনপি থেকে জানানো হয়েছে, অন্যদিকে কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যারা বিগত দিনে যারা এই দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন এবং তাদেরকেই কিন্তু বেছে নেওয়া হবে। তারা কিন্তু বলেছেন যে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা করলে সেটি কিন্তু মেনে নেওয়া হবে না এবং তাদেরকে কিন্তু কঠোর শাস্তির ব্যবস্থা করবেন। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কিন্তু এটাও নিশ্চিত করেছেন যে বিগত সময়ে যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে অবদান রেখেছেন, বিএনপির রাজনীতিতে যাদের অবদান রয়েছে তাদেরকে কিন্তু এখানে বেছে নেওয়া হবে। তো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ছিল সবশেষ তথ্য। সাদিয়া। ধন্যবাদ হাসান। হাম প্রতিরোধে চলমান টিকাদান কর্মসূচির মধ্যেও বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় হাম আক্রান্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামে চিকিৎসাধীন অবস্থায় মোট ১২ শিশুর মৃত্যু হলো। এছাড়াও গত ২৪ ঘন্টায় আরও ২৬ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশনের ওয়ার্ডে ভর্তি হয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮ রোগী। ঝালকাঠিতে ক্রমেই বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। শিশুদের পাশাপাশি বড়রাও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত ২৪ ঘন্টায় ১৯ জন জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও ২০ জন। জেলায় বর্তমানে ৩০টির বেশি শয্যা প্রস্তুত থাকলেও রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। সকলের সহযোগিতা পেলে হামের ভয়াবহতা সফলভাবে মোকাবেলা করা সম্ভব বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় টিকাদান কার্যক্রম আরও জোরদার করেছে সরকার। রোববার থেকে ঢাকাসহ ৪টি সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়েছে হাম, রুবেলা বা MR টিকাদান কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অডিটোরিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। হামের সংক্রমণ বিষয়ে জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ সাহা।
পলাশ, লক্ষ্মীপুরে হাম সংক্রমণের বিষয় এবং সেখানকার চিকিৎসা সেবা নিয়ে আমাদের জানাবেন। সাদিয়া যেমনটি জানাচ্ছিলেন, লক্ষ্মীপুরে যে হাম আক্রান্ত যে রোগীর সংখ্যা সেটি কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি এখন রয়েছি লক্ষ্মীপুর যে সদর হাসপাতাল রয়েছে এখানে এই মুহূর্তে কিন্তু প্রায় 29 জন যে রোগী তারা কিন্তু হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে এবং হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার সাথে সাথে কিন্তু এই সদর হাসপাতালে 10 শয্যা বিশিষ্ট যে আইসোলেশন ওয়ার্ড সেটি চালু করা হয়েছে। তবে 10 শয্যা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ডে যে 29 জন রোগী চিকিৎসা নিচ্ছে, স্থান সংকুলন না হয় অনেককে কিন্তু মেঝেতে রেখে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার সাথে সাথে যে সিজনাল যে জ্বর, কাশি, সর্দি সেটিও কিন্তু সেটির প্রকোপ বেড়েছে। এই কারণে কিন্তু লক্ষ্মীপুর যে সদর হাসপাতাল সহ অন্যান্য যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে সেখানেও কিন্তু রোগীদের চাপ বেড়েছে। এতে করে হাসপাতালে যে কর্তব্যরত চিকিৎসক এবং নার্সরা রয়েছে তাদের কিন্তু চিকিৎসা দিতে এক প্রকার হিমশিম খেতে হচ্ছে। আপনাকে যদি এখানে একটু জানিয়ে রাখি যে গত 12 দিনে লক্ষ্মীপুরে 105 জন হামের উপসর্গ নিয়ে বিভিন্ন ক্লিনিকে তারা ভর্তি হয়েছেন এবং শুধু লক্ষ্মীপুর সদর হাসপাতালে 65 জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন এবং 36 জন রোগী ইতিমধ্যে সুস্থ হয়ে তারা বাড়ি ফিরে গিয়েছেন। এবং চিকিৎসক যারা রয়েছেন তারা বলছেন যে আসলে হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। হামের উপসর্গ দেখা দেওয়ার সাথে সাথে কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং সাথে সাথে চিকিৎসা দিলে কিন্তু হাম থেকে পুরোপুরি যে আরোগ্য লাভ করা সম্ভব। তাই আতঙ্কিত না হয়ে অভিভাবকদের যে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়, তারা দেশের সম্পদ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকার সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে তিনি এ মন্তব্য করেন। পেশাগত দক্ষতা উন্নত করার কোনো বিকল্প নেই। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিক সশস্ত্র বাহিনীকে শেষ আশ্রয় হিসেবেই দেখেন না, বরং শক্তি হিসেবেও দেখে। এ সময় প্রধানমন্ত্রী ক্ষমতার অপব্যবহার থেকে নিজেদের মুক্ত থাকার আহ্বান জানান। আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্ব পালনকালে দেশের ভাবমূর্তিকে সর্বোচ্চ স্থান দেওয়ার পাশাপাশি আরও সুশৃঙ্খল হওয়ার আহ্বানও জানান তিনি। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করব, সংবিধানের মর্যাদা সমুন্নত রাখব, জনগণের আস্থা অটুট রাখব এবং সর্বোপরি আমরা বাংলাদেশকে ভালোবাসব কর্মে, সততায়, শপথে এবং ত্যাগে। উপস্থিত সকল অফিসার্সবৃন্দ এবং সৈনিকবৃন্দ, বাংলাদেশের সশস্ত্র বাহিনী, আপনারা এদেশেরই সন্তান। এদেশের মাটি মানুষের সঙ্গেই আমার, আপনার, আমাদের সকলের বেড়ে ওঠা। সুতরাং এই মাটি ও মানুষের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা আমাদের সকলের ঈমানি দায়িত্ব। কাটছে না জ্বালানি তেলের সংকট। চট্টগ্রামের পেট্রোল পাম্পগুলোতে বেড়েছে গ্রাহকদের ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না অনেকে। তবে পাম্প মালিকদের দাবি, মানুষ প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনছে। এই বাড়তি চাহিদা সামাল দিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে ট্রাক, লরি, কাভার্ড ভ্যানকে। তেল সংকটে বিপাকে আছে নেত্রকোনার যানবাহন চালকরা। জ্বালানি সংকটের বিষয়ে জানাতে রংপুরে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, রংপুরে জ্বালানি সংকটের কারণে ব্যবসা বাণিজ্য এবং জনজীবনে কি প্রভাব পড়ছে, সেখানকার কর্তৃপক্ষ কি বলছেন, বিস্তারিত জানাবেন। সাদিয়া, আমরা দেখেছি সারা দেশের মতো বিভাগীয় নগরী রংপুরেও তীব্র তেলের সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে আসলে পেট্রোল পাম্পগুলো তারা কিন্তু একটা নিয়মের মধ্যে চলে এসেছে, কারণ তারা বেলা 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তেল বিতরণ করছে। এতে কিন্তু অনেক পাম্পেই আমরা দেখেছি যে তেল নিতে আসা গ্রাহকরা কিন্তু দীর্ঘ লাইন, বিভিন্ন পরিবহন নিয়ে তারা কিন্তু লাইন দাঁড়িয়েছেন। আমরা একটা জানিয়ে রাখি যে আসলে 12টা থেকে তেল বিতরণের করা থাকলেও এই মাত্র নগরীর শাপলা পেট্রোল পাম্পে আমরা দেখেছি যে কেবল তেল লরি নিয়ে আসছে এবং সেটি লোড হচ্ছে এবং এই তেল নিতে কিন্তু আসলে মানুষের দীর্ঘ লাইন এবং অনেকে কিন্তু ভোগান্তিতে পড়েছেন। এবং যারা পাম্প মালিক রয়েছেন তারা বলছেন যে আসলে চাহিদার তুলনায় কম দেওয়া হচ্ছে ডিপো থেকে তেল, যার কারণে কিন্তু আসলে তেলের একটা সংকট দেখা দিয়েছে। আর বিশেষ করে এই তেলের সংকটের কারণে অনেকগুলো পাম্প কিন্তু বন্ধ রয়েছে, যার কারণে যেই পাম্পে তেল দিচ্ছে সেই পাম্পে পর্যাপ্ত ভিড় লক্ষ্য করা যাচ্ছে, কারণ সাধারণ মানুষ
এতে কিন্তু অনেকটাই ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করছেন এবং যারা কৃষিকাজে জড়িত আছেন তারা কিন্তু অনেকটাই হয়রানি হচ্ছেন, কারণ বিশেষ করে এই বোরো মৌসুমে তেল নেমে পেয়ে কিন্তু এখন কিন্তু চাষাবাদের সময়, চাষাবাদের মৌসুম, কারণ এই সময় কিন্তু আসলে তেলের খুব প্রয়োজন। তা না হলে কিন্তু কৃষিতে ব্যাপক মানে ক্ষতির সম্ভাবনা রয়েছে। আমরা দেখেছি ইতিমধ্যে যে আসলে যে সমস্ত পরিবহনগুলো রয়েছে শুধুমাত্র ডিজেল ছাড়া পেট্রোল অকটেনই আসলে সংকট তীব্র আকার ধারণ করেছে, এবং সাধারণ মানুষ বলছে যে আসলে এই সংকট নিরসনে সরকারকে কঠোর মনিটরিং করতে হবে, তা না হলে হয়তো এই সংকট আরো দীর্ঘ হবে। কারণ ইতিমধ্যে সরকার যে সমস্ত উদ্যোগ নিয়েছে সেটি আসলে কোনোটাই কাজে আসছে না, কারণ যার ফলে কিন্তু আসলে সাধারণ মানুষের মধ্যে ভোগান্তি দীর্ঘ হচ্ছে। সব মিলিয়ে যে আসলে জ্বালানি তেল নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে শঙ্কা সেটি কিন্তু রয়েই যাচ্ছে। তো সাদিয়া, এই ছিল আপাতত আমার কাছে রংপুরের জ্বালানি তেলের সর্বশেষ খবর। ধন্যবাদ বাদল। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৮ অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। অভিযোগের বিপক্ষে তৃতীয় দিনের যুক্তি তুলে ধরছেন আসামিপক্ষ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ চলছে এ বিচারিক কার্যক্রম। অন্যদিকে ট্রাইব্যুনাল ১-এ গণ অভ্যুত্থানে আন্দোলনকালীন সময়ে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ ৩ অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিন আজ। এছাড়াও এ ট্রাইব্যুনালে আরও ২টি মামলার বিচারিক কার্যক্রম রয়েছে। সকালে এসব মামলায় গ্রেপ্তার ইনু, পলক সহ মোট ১০ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী জিএম মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাহমুদ, মানবতা বিরোধী অপরাধের মামলার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। এবং ট্রাইব্যুনাল ২-এ একটি মামলা, এর মধ্যে কিন্তু দুটো ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। ট্রাইব্যুনাল ২-এ হাসানুল হক ইনুর বিরুদ্ধে আসামি পক্ষ অভিযোগের বিপক্ষে তাদের তৃতীয় দিনের যুক্তি তুলে ধরছেন, অর্থাৎ এই মামলার বিষয়ে যে যুক্তিগুলো আনা হয়েছে এবং যে সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করা হয়েছে, এদের সাক্ষ্যের মধ্যে যেগুলো যে ত্রুটি বিচ্যুতি ছিল এইগুলো কিন্তু তুলে ধরছেন। অর্থাৎ তারা প্রমাণ করার চেষ্টা করছেন যে আসামির বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগ সঠিক নয়। এক হিসেবে ট্রাইব্যুনাল ১-এ আজ জুলাই অভ্যুত্থানে আন্দোলনকালীন সময় ইন্টারনেট বন্ধ করেছে হত্যার নির্দেশ এবং হত্যায় সহযোগিতা, এর ৩টি অভিযোগে জুনায়েদ আহমেদ পলক এবং শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করেছে। এখানেও কিন্তু সাক্ষী তুলে ধরছেন যে অভিযোগ আনা হচ্ছে, অভিযোগগুলো সঠিক হয়েছে এবং ওই সময় আন্দোলনকালীন সময় কি কি সহযোগিতা তারা হত্যার করছেন এই বিষয়গুলি তুলে ধরছেন। এছাড়াও কিন্তু আরো ২টি মামলা এই ট্রাইব্যুনালে কিন্তু আজ নির্ধারিত রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো এ বিষয়েও নির্দেশনা আসবে। তো আমরা আশা করছি হয়তো পরবর্তী সংবাদে এই বিষয়ে আদালতের কি নির্দেশনা আসে সেটি হয়তো আপনাকে জানাতে পারবো। তো আপাতত এইটুকুই যে দুটো ট্রাইব্যুনালে কিন্তু বিচারটা চলমান রয়েছে। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাদিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মাহমুদ। বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে আন্তঃবাহিনী আজান ও কিরাত প্রতিযোগিতা ২০২৬ শুরু হয়েছে। রাজধানীর বিমান বাহিনী ঘাঁটি বাসারের শাহীন মসজিদে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শফিকুর রহমান। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর মোট ৩৬ জন সদস্য অংশগ্রহণ করছেন। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় কিরাত প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীরা তাদের তিলাওয়াতের মাধ্যমে পরিবেশকে করে তোলেন মনোমুগ্ধকর। অনুষ্ঠানে ৩ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী ১৫ এপ্রিল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও সমঝোতায় পৌঁছাতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্র। কোনো চুক্তি ছাড়াই পাকিস্তান ছেড়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। পরমাণু, হরমুজ প্রণালী সহ একাধিক বিষয়ে মতপার্থক্যের কারণে চুক্তি সম্ভব হয়নি বলে দাবি করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আলোচনা নিয়ে তেহরান বলছে, যুক্তরাষ্ট্র আলোচনায় এমন সব দাবি করেছে যা তারা যুদ্ধে অর্জন করতে পারেনি। প্রথম বৈঠকেই কোনো চুক্তিতে পৌঁছানোর আশা ছিল না বলেও জানায় ইরানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ইসমাইল বাগাই।
চুক্তি না হলেও যুদ্ধবিরতি বজায় রাখতে আহ্বান জানিয়েছে পাকিস্তান। এর আগে ইসলামাবাদ আলোচনা থেকে যে ফলই আসুক না কেন যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হয়েছে বলে শনিবার দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে চলমান আলোচনার মাঝে লেবানন ও ফিলিস্তিনে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।